দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজনে আমরা বৃহত্তর চট্টগ্রামের সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমরা আলোচনা করতে চাই চট্টগ্রামের ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব নিয়ে। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানো স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই দর্শক, শুরুতে আমরা দেখে আসতে চাই নগরের ভাইরাসজনিত প্রাদুর্ভাব বৃদ্ধি নিয়ে আমাদের একটি প্রতিবেদন। চট্টগ্রাম মেডিকেলে পাশাপাশি শয্যায় চিকিৎসাধীন বাবা আকবর ও ছেলে মারুফ। বাবা ডেঙ্গু আক্রান্ত আর ছেলে ডেঙ্গু চিকুনগুনিয়া দুটিতেই। শুধু তারাই নন, 6 সদস্যের পরিবারটির সবাই আক্রান্ত জ্বর সহ নানা ভাইরাসজনিত রোগে। আমার 3 ছেলে 1 মেয়ে আর আমার ওয়াইফ আমি, আমার সবারই জ্বর হয়েছে। প্রথমে গায়ে জ্বর ছিল, তারপর মুখ থেকে ব্লাড গেছে, তারপর দাঁত থেকে ব্লাড গেছে, গায়ে ব্যথা ছিল। মহানগর ও জেলার ঘরে ঘরে এখন ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো রোগের প্রাদুর্ভাব। চট্টগ্রাম মেডিকেলের তথ্য বলছে, বর্তমানে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেওয়াদের 60%ই জ্বরজনিত। ডেঙ্গুর সাথে হলো কি, এই চিকুনগুনিয়া এবং জিকা আসাতে এই যে আপনার রেশিও জ্বরের যে টেন্ডেন্সিটা ইজ মোর দ্যান দ্য প্রিভিয়াস ইয়ার। চট্টগ্রামে এখন পর্যন্ত সরকারিভাবে চিকুনগুনিয়া নির্ণয়ের কোনো ব্যবস্থা নেই। তবে বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রের তথ্য বলছে, জ্বর আক্রান্তদের প্রায় 90%ই চিকুনগুনিয়া। জুলাই 22 তারিখ পর্যন্ত আমরা টোটাল চিকুনগুনিয়া আরটিপিসিআর টেস্ট করেছি 356টি এবং এর মধ্যে পজিটিভ পেয়েছি 316টি। আগের বছরগুলোর সিজনে এরকম চিকুনগুনিয়া আমরা পেতাম না, বাট এই বছরে খুব উদ্বেগজনক হারে বেড়েছে আর কি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, 2017 সালের পর এবারই সবচেয়ে বেশি মানুষ জ্বরসহ ভাইরাসজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন, যাদের বেশিরভাগই চিকুনগুনিয়ায় আক্রান্ত। এবার তুলনামূলক কম আক্রান্ত ডেঙ্গুতে। মশাবাহিত আরেক ব্যাধি জিকা ভাইরাসের রোগীও পাওয়া গেছে কয়েকজন, যদিও এটাকে খুব একটা আশঙ্কাজনক মনে করছেন না চিকিৎসকরা। মশা কন্ট্রোল হয়নি বা মশার কামড় আমরা প্রিভেনশন করতে পারিনি দেখে এটা বেশি হচ্ছে। আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যখন একটু বেশি আকারে ছড়ায়, এটা কিন্তু মাঝে মাঝে খুব হাই ইয়েতে চলে যায়, হাই রেটে চলে যায়। এখন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটাও আমার কাছে মনে হচ্ছে এই ডেঙ্গু চিকুনগুনিয়ার সাথেই একসাথে ভালোভাবে মুভ করতেছে। বেশিরভাগ রোগেরই যে ধরনটা আমরা এখন দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে প্রচণ্ড শরীর ব্যথা, গিরায় ব্যথা এবং কারো কারো গিরা ফুলে যাচ্ছে, এমন যে রোগীরা সাহায্য ছাড়া উঠবসও করতে পারতেছে না। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া একসাথেও থাকতে পারে। ইনফ্লুয়েঞ্জা ছাড়া বর্তমানে জ্বরে আক্রান্তদের বেশিরভাগই মশাবাহিত রোগের কারণে। অভিযোগ, থেমে থেমে বৃষ্টিপাত ছাড়াও মশক নিধন যথাযথভাবে না হওয়ায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। এক্সট্রা জনবল এখানে ইনক্লুড করব, ওষুধের পরিমাণটা বাড়াবো, স্প্রের পরিমাণটা বাড়াবো, ফগিং এর পরিমাণটা বাড়াবো। ইনশাল্লাহ ভেরি সুন এটা হয়তো আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। এবার ডেঙ্গুর চেয়ে চিকুনগুনিয়া আক্রান্ত অনেক বেশি হলেও সরকারি হাসপাতালে টেস্ট না হওয়ায় তার সঠিক কোনো পরিসংখ্যানও নেই স্বাস্থ্য বিভাগের কাছে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, আমরা দেখছিলাম প্রতিবেদনটি। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন চট্টগ্রাম মেডিকেলের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রব মাসুম। ডক্টর মোহাম্মদ আব্দুর রব মাসুম, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের প্রতিবেদনটি আসলে দেখছিলেন, তো শুরুতেই আপনার কাছে আসলে একটু জানতে চাইবো, প্রতিবেদনে যেভাবে বলা হচ্ছিল গেল 8 বছরে এবারই সবচেয়ে বেশি মানুষ জ্বরে আক্রান্ত হচ্ছে, তো এটির কি কারণ হতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা গত 3 মাস ধরে যেটা লক্ষ্য করেছি, প্রথম দিকে কিন্তু আমরা কোভিডের পুনঃসংক্রমণ নিয়ে কিছুটা ভয়ে বা কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আবার কোভিড যদি আমাদের আগের মতো পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আমাদের এখনকার পরিস্থিতিতে আমরা কিভাবে কাজ করব সেটা নিয়ে যখন আমরা চিন্তা করছিলাম, তখনই আমরা আবার দেখতে পেলাম যে না, ডেঙ্গু আবার ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা যখন এই পেশেন্টকে টেস্ট করাচ্ছি, বেশিরভাগ দেখি আমরা ডেঙ্গু নেগেটিভ পাচ্ছি, NS1 নেগেটিভ পাচ্ছি। এবং লক্ষণ বিচার করে আমরা দেখতে পাচ্ছি এগুলো আসলে ডেঙ্গু না, চিকুনগুনিয়া। এবং আপনি অবাক হবেন যে 70%-এর বেশি এখন চিকুনগুনিয়া, এবং কিছু কিছু জিকা ভাইরাসও পাওয়া যাচ্ছে। কারণ হচ্ছে যে এই 3টে ভাইরাসই, জিকা, চিকুনগুনিয়া, ডেঙ্গু, একই মশা দ্বারা আক্রান্ত হলে হয়। এডিস মশা, এটা হচ্ছে বাহক। আবার কো ইনফেকশন হইতে পারে, হয়তো একই মশা 2টা ভাইরাসই সে ক্যারি করছে,
এবং আপনি দেখবেন যে চিকনগুনিয়াও পজিটিভ, আবার তার ডেঙ্গুও পজিটিভ। তাহলে যেটা দাঁড়াচ্ছে একই সাথে এই সময়ে যেটা হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিস্তার লাভ করে বর্ষার প্রথম সিজনে। এবং আপনি এটাও লক্ষ্য করবেন যে প্রতিটা ঘরেই এখন ইনফেকশন, ভাইরাস জ্বর, এবং A to Z সবাই আক্রান্ত হচ্ছে 1 by 1। পুরো ফ্যামিলি হয়তো আমাদের কাছে ট্রিটমেন্ট নিতে আসতেছে, পুরো পরিবারই বলতেছে যে আমাদের সবার জ্বর। তো এই সংখ্যাটা আসলে অনেক বেশি, বিশেষ করে চিকনগুনিয়ার সংখ্যাটা অনেক বেশি। অনেক বছর কিন্তু আমরা চিকনগুনিয়া এরকমভাবে পাইনি। গত বছর কিন্তু আমরা ডেঙ্গুটা অনেক বেশি পেয়েছিলাম। ডেঙ্গু আক্রান্ত হওয়ার জন্য আমরা ডেঙ্গুতে মৃত্যুর হারও কিছুটা বেড়ে গিয়েছিল, কারণ আমরা গবেষণা করেছিলাম যে ডেন2 ভাইরাস যেটা সেরোটাইপ, তার একটা সাব গ্রুপ এখানে হঠাৎ করে কসমোডিয়াম গ্রুপ বেশি চট্টগ্রামে ছড়িয়ে পড়েছিল, যার ফলে মৃত্যুর হারটাও বেড়ে গিয়েছিল। এটা আমরা গবেষণা করে প্রমাণ করেছিলাম গত বছর। তো সেই তুলনায় আমরা গত বছরের তুলনায় ডেঙ্গুর হার কম হলেও এবার কিন্তু যদি ওভারঅল ভাইরাল ফিভার যদি ধরেন তাহলে সংখ্যাটা আসলেই অনেক বেশি। রোগের লক্ষণগুলো কি কি এবং কি কি শারীরিক সমস্যা নিয়ে আসলে রোগীরা আপনাদের কাছে আসছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা এই ভাইরাল ফিভারগুলির লক্ষণ কিন্তু অনেকগুলোই খুব কাছাকাছি। যেমন সবার কিন্তু জ্বর হবে, জিকা হোক, চিকনগুনিয়া হোক, ডেঙ্গু হোক, ইনফ্লুয়েঞ্জা হোক, সবার জ্বর হবে, সাথে কাশি, গায়ে ব্যথা, জয়েন্ট পেইন এবং শ্বাসকষ্ট হতে পারে অনেকের। ডেঙ্গুর ক্ষেত্রে যেটা হয়, যদি খুব কমপ্লিকেটেড কেস হয় তাহলে কিন্তু অনেকগুলো ওয়ার্নিং সাইন নিয়ে আসতে পারে। সিভিয়ার ভমিটিং, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, শ্বাসকষ্ট, ফুসফুসে পানি জমে যাওয়া, পেটে পানি জমে যাওয়া, শকে চলে যাওয়া, এগুলো হচ্ছে ডেঙ্গুর একটা কমপ্লিকেটেড কেসের ক্ষেত্রে। আর চিকনগুনিয়া আপনি দেখবেন চেম্বারে যখন রুগীরা প্রবেশ করে দেখবেন যে কারো হাত ধরে ঢুকছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকছে এবং এসেই বলছে যে ব্যথায় নড়তে চড়তে পারছি না। এবং এটা একমাত্র বড় লক্ষণ হচ্ছে চিকনগুনিয়ার ক্ষেত্রে। সাথে তো জ্বর থাকেই, এবং জ্বরটাও কিন্তু হাই গ্রেড। এখন আপনি দেখবেন 105, 106, 104-এর নিচে কোনো জ্বর নেই, খুব হাই গ্রেড ফিভার হয়। এবং জয়েন্ট পেনটা এত মারাত্মক হয় যে মানুষের মুভমেন্ট বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে চিকনগুনিয়ার প্রধান লক্ষণ। জিকার ক্ষেত্রে যেটা হয়, জিকার ক্ষেত্রে জ্বর হয়, র্যাশ হতে পারে, মাথা ব্যথা হতে পারে, জয়েন্ট পেন হতে পারে। তাহলে করোনার ক্ষেত্রে আপনি দেখবেন অনেকটা কাছাকাছি, যার ফলে ইনফ্লুয়েঞ্জাও অনেকটা কাছাকাছি। তখন আমাদের লক্ষণ বিচার করতে আমাদের অনেক সময় সমস্যা হয়। আমরা টেস্টের দিকে যাই যে আমরা ডেঙ্গু পজিটিভ কিনা দেখি, চিকনগুনিয়া পজিটিভ কিনা দেখি। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য আমরা ওরকম কোনো টেস্ট এখানে আমাদের এরকম অ্যাভেলেবিলিটি নাই, কিন্তু আমরা ধারণা করতে পারি হয়তো অনেকগুলোই এখানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও কাজ করছে। সুতরাং লক্ষণগুলো কাছাকাছি হলেও আপনার কিন্তু এই ডায়াগনোসিসটা ভিন্ন হতে পারে। এমন চিকনগুনিয়ার আমাদের কাছে মনে হয়েছে এখনো অনেক অনেক বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পরিবারের কম বেশি সব সদস্যই আক্রান্ত হচ্ছে, এটার কারণ কি? এটাই যে প্রথমে আপনাকে বললাম যে 3টা ভাইরাসের বাহক কিন্তু একই, এডিস মশা। এরা তো দিনের বেলায় মুভমেন্ট করে, তো যার ফলে আমাদের এই মশা বিতরণ বা মশা যে এই প্রজনন ক্ষেত্র, এটা যে প্রিভেন্টিভ ওয়েতে যে আমরা প্রতি বছর আমরা কিন্তু কথা বলি এটা নিয়ে, যে অনেক বেশি কথা বলি যে প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করার জন্য। অথচ কিন্তু প্রত্যেকের বাসায় দেখবেন যে প্রজনন ক্ষেত্রগুলো একই রকমভাবে আছে। যেমন পানি জমে আছে টবের মধ্যে হোক বা অন্য কোথাও হোক বা ছাদে বা আশেপাশে ড্রেনে। তো প্রজনন ক্ষেত্র যদি আমরা ডেস্ট্রয় করতে না পারি তাহলে তো মশা যাবেই এবং ভাইরাসটা একের থেকে একজন ছড়াবে। আর বাসায় যখন আপনি একসাথে থাকবেন, যদি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হয় হাঁচি কাশির মাধ্যমে ছড়াচ্ছে, অন্য যে 3টা ভাইরাস যেটা মশাবাহিত, মশার কামড়েই ছড়াচ্ছে। যেহেতু আমরা প্রাথমিকভাবে যে প্রিভেনশন সেটা নিচ্ছি না, তাকে মশারির মধ্যে যে আইসোলেট করা দরকার 24 আওয়ার্স, সেটা আমরা সবসময় করতে পারছি না। বাইরে যেতে হচ্ছে, বাচ্চারা স্কুল যেতে হচ্ছে, কমপ্লিটলি আমরা প্রোটেকশনে যেতে পারছি না। এজন্য কিন্তু ঘরের প্রত্যেকটা মানুষই আক্রান্ত হচ্ছে 1 by 1, কারণ ভাইরাসটা ওভাবেই ছড়াচ্ছে। এবং আরেকটা বিষয় কি, এই যে এই ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছে, পরবর্তী যারা সুস্থ হচ্ছে, তারা কিন্তু ভয়ানকভাবে দুর্বলতার শিকার হচ্ছে। এটি কি আসলে? এটা চিকনগুনিয়া একটা প্রধান লক্ষণ। আপনি যদি বলেন যে চিকনগুনিয়া, ডেঙ্গুর ক্ষেত্রে আমরা বলি যে কমপ্লিকেশন বেশি, হঠাৎ করে পেশেন্ট মারা যেতে পারে, খুব সিভিয়ার হয়ে যেতে পারে আইসিইউতে। কিন্তু চিকনগুনিয়ার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। এটা একটা লং টার্ম সিকুয়েলি তৈরি করে। মানে আপনি এখন ইনফেকশন হলো, আপনি হয়তো 7 দিনের মধ্যে কিউর হয়ে যেতে পারেন, আবার দেখা যায় যে 1 to year পর্যন্ত তার আপনার জয়েন্ট পেন থাকতে পারে এবং জয়েন্ট স্টিফনেস, তার হাঁটা চলে কষ্ট হবে, 1 year পর্যন্ত থাকার রেকর্ড আছে। এবং ফ্যাটিক মানে অতিরিক্ত দুর্বলতা, এটা কিন্তু চিকনগুনিয়ার ক্ষেত্রে বেশি হচ্ছে। এবং এটা লং টার্ম। আপনি দেখবেন যে 1 মাস পর্যন্ত সে জ্বর আক্রান্ত ছিল 1 মাস আগে, এখনও পর্যন্ত সে দুর্বলতায় ভুগছে বা জয়েন্ট পেনে ভুগছে। এটা চিকনগুনিয়ার একটা বড় ধরনের সিকুয়েলি। চিকনগুনিয়ার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো লক্ষ্য করা খুব দরকার। নিশ্চয়ই, আমরা এই নিয়ে আরো কথা বলবো ছোট একটা বিরতির পর। দর্শক, নিচ্ছে একটু বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর আমাদের সাথে যুক্ত হবেন আরো একজন অতিথি। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম নগরে
ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন চট্টগ্রাম মেডিকেলের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রব মাসুম। ডক্টর মোহাম্মদ আব্দুর রব মাসুম, আপনাকে আবারও স্বাগত আমাদের আয়োজনে। আমরা কথা বলছিলাম সম্প্রতি আইইডিসিআর এর একটি জরিপ প্রতিবেদনে আমরা চট্টগ্রাম মহানগরে জিকা, চিকনগুনিয়া এবং ডেঙ্গুর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে তারা আসলে একটা প্রতিবেদনে ঘোষণা করেছে। তো আপনার কাছে আসলে জানতে চাই, আপনারা যে রোগীগুলো পাচ্ছেন তাদের মধ্যে জিকা, চিকনগুনিয়া বা ডেঙ্গু রোগীর সংখ্যা কেমন বা কেমন পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি আগেই বলেছি যে 3টা ভাইরাসের কিন্তু বাহক একই মশা, এডিস মশা। কো-ইনফেকশন হতে পারে, একই ব্যক্তি 2টা ভাইরাসও আক্রান্ত হতে পারে। তো জিকার সংখ্যা অনেক কম, জিকা ভাইরাসটা এখন অনেক কম। ভবিষ্যতে নেক্সট উইকগুলোতে এটা আরও বৃদ্ধি পাবে কিনা আমরা জানি না, তবে অনেক কম, 2% বা 1% হবে। তবে 70% অ্যাবভ হচ্ছে আপনার চিকনগুনিয়া, আর 20% অ্যাবভ আপনার ডেঙ্গু। এই বছরের আমাদের ক্যালকুলেশন যদি আমরা বলি বা আমরা যেভাবে পেশেন্ট হ্যান্ডেল করছি, এভাবে যদি আমরা মেডিসিনের ডক্টররা যারা বিভিন্ন সময় আমরা এটা নিয়ে কথা বলছি, তো প্রত্যেকেই চিকনগুনিয়ার ব্যাপারেই সবাই বেশি বলছে যে যত পেশেন্ট আসতেছে তার 70%-এর বেশি আসলে চিকনগুনিয়া। এবং এটার লক্ষণগুলো আমরা যেভাবে দেখি, আমরা কিন্তু পরীক্ষা ছাড়াই লক্ষণ বিচারে কিন্তু আমরা চিকনগুনিয়া আইডেন্টিফাই করতে পারছি। কারণ এটা একটা আলাদা ভ্যারাইটি আছে, যে তার ব্যথার পরিমাণটা এত বেশি হয় যে তার মুভমেন্ট করতে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, বিছানা থেকে উঠতে কষ্ট হয়, ওয়াশরুমে যেতে কষ্ট হয়। এটা কিন্তু আবার ডেঙ্গুতে পাবেন না বা জিকাতে পাবেন না। আবার চিকনগুনিয়ার ক্ষেত্রে হচ্ছে লং টার্ম সিকুলি থাকে, যেমন আপনার কাছে এসে বলবো 15 দিন আগে জ্বর হয়েছিল, এখনও তো ব্যথা করছে। 20 দিন আগে, 25 দিন আগে জ্বর ছিল, এখনও জয়েন্ট পেনের জন্য হাঁটতে পারছি না। এই যে একটা লং টার্ম সিকুলি চিকনগুনিয়াতে থাকে, এটাও দেখেও কিন্তু আমরা বলতে পারি যে আপনার আসলে ওই জ্বরটাতে চিকনগুনিয়া জ্বরই ছিল। হয়তো আমরা টেস্ট করে কনফার্ম করিনি, কিন্তু আপনার এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা বুঝতে পারছি যেটা আসলে চিকনগুনিয়া। এটা কিন্তু 1 ইয়ার পর্যন্ত লাস্ট করতে পারে, এই ধরনের এই সিকুলিগুলা বা লক্ষণগুলা এভাবে থাকতে পারে চিকনগুনিয়ার ক্ষেত্রে। সুতরাং আমরা এই মুহূর্তে যদি আপনি ভাইরাস জ্বরের প্রবণতা ধরতে পারেন, তাহলে চিকনগুনিয়ার সঙ্গে সবচেয়ে বেশি হবে। একই সাথে এখন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও কিন্তু আমরা পাচ্ছি, যেগুলো আমরা পিসিআর টেস্ট করতে পারছি। যারা পিসিআর টেস্ট করতে পারছে, তাহলে একই সাথে 3টা ভাইরাসই টেস্ট করা যায়। সবগুলো হয়তো নেগেটিভ থাকবে যদি আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস চিন্তা করি। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে কিন্তু এই সময়টাতে যেহেতু তাদের বিস্তার বেশি, এই ভাইরাসটা কিন্তু এখন চট্টগ্রামের বিভিন্ন বাসায় একসাথে যে সবাই আক্রান্ত হচ্ছে, এটাও কিন্তু হচ্ছে। সুতরাং আমরা এখন ধরতে পারি যে 4টা ভাইরাসই বিদ্যমান আছে আমাদের শহরে। আর কোভিড আমরা কিন্তু এখন প্রথম দিকে কিছু পেয়েছিলাম, এখন কিন্তু অনেক কমে গেছে। কোভিড কিন্তু আমরা কম পাচ্ছি, অথবা আমরা টেস্ট করছি না, এটাও একটা কারণ হতে পারে। আর চিকনগুনিয়ার আপনি যদি একজ্যাক্ট সংখ্যাটা যদি আপনি পেতে চান, তাহলে কিন্তু আপনাকে টেস্ট করতে হবে, পিসিআর টেস্ট করে আপনাকে কনফার্ম করতে হবে। যদিও আমরা এটার মূল্যের জন্য আমরা সব পেশেন্টকে আমরা করতে দিতে পারি না, যেহেতু সরকারিভাবে এখনও ওরকম কিট বা পিসিআর টেস্ট করা হয় না। কোভিডের সময় যেরকম করা হয়েছিল, যে ব্যাপকভাবে সব পেশেন্টকে পিসিআর টেস্ট করা হয়েছিল, সেটা এখন করা হচ্ছে না। যার ফলে হয়তো আমরা সঠিক সংখ্যাটা আমরা অ্যাকুরেটলি বলা যাবে না, কিন্তু সংখ্যা কিন্তু চিকনগুনিয়াই বেশি আসলে। আচ্ছা, একসাথে এতগুলো ভাইরাস আমরা দেখছি যে রোগী আক্রান্ত হচ্ছে, তো এটা কি কেবল শুধু মশা, নাকি মশার পাশাপাশি অন্য কোনো কারণ থাকতে পারে? একটা ডিজিজ মানে এটা নির্ভর করে 3টে জিনিসের উপরে। একটা হচ্ছে ডিজিজের বাহককে, হোস্টকে, হোস্ট হচ্ছে আমরা মানুষ, আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট, পরিবেশ। 3টার কোলাবরেশনে কিন্তু ডিজিজটা তৈরি হয়। এখন যদি আপনার হোস্ট যদি বাহক থেকে দূরে থাকতে পারে, তাহলে তার কাছে ডিজিজ আসবে না। বাহককে যদি আপনি প্রিভেনশন করতে পারেন যে আপনাকে কামড় দিবে না মশা, তাহলে আপনাকে কখনোই ডিজিজ হবে না, কারণ পানির মাধ্যমে এটা আসবে না, খাবারের মাধ্যমে আসবে না। আর হচ্ছে এনভায়রনমেন্ট, তাহলে বাহকটা গ্রো করছে এনভায়রনমেন্টের কারণে। আপনি তো শীতের সময় চিকনগুনিয়া পাচ্ছেন না, তাহলে এই যে এনভায়রনমেন্ট, এখন যে বৃষ্টি, ভালো মানে পরিষ্কার পানি জমাট বাঁধছে বা জলাবদ্ধতা হচ্ছে, এখানে কিন্তু প্রজনন ক্ষেত্রগুলা, তাদের যে মশার যে লাইফ সাইকেল, এটা এখানে এখন গ্রোয়িং এজ তাদের, মানে লার্ভা থেকে তারা এখন পূর্ণাঙ্গ মশায় পরিণত হবে। এখন সে কি করছে, সে যখন একজন পেশেন্টকে কামড় দিচ্ছে, সে ভাইরাসটা ক্যারি করে সে যখন আরেকজন মানুষকে, সুস্থ মানুষকে কামড় দিবে, সে ভাইরাসটা ট্রান্সমিট করছে। এভাবে কিন্তু একটার পর একটা আমাদের ইনফেকশনগুলো হচ্ছে। তাহলে এনভায়রনমেন্টের একটা ভূমিকা আছে। এই সিজনটাতে এই এডিস মশার সংখ্যাটা অনেক বেড়ে যায়। তাহলে আমাদের করা উচিত ছিল যে প্রতি বছর যদি আমরা জানি এই সময় মশার হবে, তাহলে আমরা আগে থেকে যে প্রিভেনশন, যে প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করে দেওয়া, যাতে উৎপন্ন না হয়, বাহক তৈরি না হয়, বাহকের পরিমাণ যাতে কম থাকে। একই সাথে হোস্ট হিসেবে আমি যেহেতু ইনফেক্টেড হই, আমারও কিছু কাজ আছে। আমি মশার মধ্যে থাকা, মশা প্রিভেন্ট করা, এবং দিনের বেলায় জানালাগুলো বন্ধ রাখা, কারণ এই মশা তো দিনের বেলায় আসে।
বাচ্চারা বুড়ারা যখন দিনের বেলা রেস্ট করে ঘুমায়, তাদেরকে আমরা তো সাধারণত রাতের আগে মশারি টাঙাই না, কিন্তু আমরা যদি দিনের বেলায় মশারি টাঙ্গার প্র্যাকটিসটা করতে পারি তাহলে কিন্তু হোস্ট হিসেবে আমি সেভ হবে। আর এনভায়রনমেন্টের ব্যাপারটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার, যে এটা পুরো শহরটাকে পরিষ্কার করা, এটা হচ্ছে সিটি কর্পোরেশন সহ এনজিও সহ সরকারের একটা ব্যাপক কার্যক্রম এখানে চলমান থাকতে হবে, তাহলে আপনি এনভায়রনমেন্টে কন্ট্রোল করতে পারবেন। তাহলে তিনটা জিনিসের যে কোলাবোরেশন, এটার মধ্যে আপনার নিহিত আছে ডিজিজ হওয়াটা, তাহলে আপনাকে ওভাবে আগাইতে হবে। আরেকটা বিষয় জানতে চাইবো, আপনি এনভায়রনমেন্টে যেহেতু কথা বলছেন, এখানে কি জলবায়ু পরিবর্তনজনিত কোনো কারণ কি আছে বা কোনো কাজ করছে? জলবায়ু পরিবর্তন তো আমাদের এই শারীরিক এবং অন্যান্য যে পরিবেশগত রোগগুলা, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই প্রভাব বিস্তার করছে। কারণ হচ্ছে আপনার যখন টেম্পারেচার বেড়ে যায়, একটা এই ভাইরাস গ্রো করার জন্য তার একটা অপটিমাম টেম্পারেচার লাগে। যদি ওই টেম্পারেচার সে না পায় তাহলে হয়তো তার গ্রোথটা হবে না, সে লার্ভা থেকে পূর্ণাঙ্গ মশাই হবে না। এই ধরনের কিছু কেস আছে, যেমন আপনার টেম্পারেচার নির্ভর, যে তার আপনার গ্রোটা হইতে হবে ওই টেম্পারেচার আসলে, বা ওই ধরনের হিউমিডিটি থাকতে হবে। তার যে গ্রোয়িং পরিবেশটা, তার যে লাইফ সাইকেলে কিন্তু টেম্পারেচার এবং হিউমিডিটি একটা বিশাল ভূমিকা আছে। আপনি কি এই মশাগুলিকে আপনি শীত প্রধান দেশে পাবেন যাদের টেম্পারেচার মাইনাস? কারণ ওখানে তো ওটা গ্রো করবে না, কারণ এই টেম্পারেচার সে সার্ভাইভ করবে না। সুতরাং টেম্পারেচার বা জলবায়ু পরিবর্তনের অবশ্যই ভূমিকা আছে, এই হিসাব করে যে আমাদের বাহকগুলা এই পরিবেশে বেশি গ্রো হচ্ছে, যে এই ক্যালামিটি চেঞ্জের জন্য বা এই জলবায়ু চেঞ্জের জন্য আমাদের বেশি পরিমাণে আমরা আক্রান্ত হচ্ছি বা মশার পরিমাণ বাড়ছে। আমরা তো আগে চিকনগুনিয়া বা ডেঙ্গুর এটার আক্রমণের বা রোগের আক্রান্তের কথা শুনেছি, কিন্তু এবারই আমরা প্রথম যেটা দেখলাম জিকারও শনাক্ত হওয়াটা। তো এই জিকার সম্পর্কে একটু জানতে চাই, এবং জিকার কি আসলে কতটা ঝুঁকিপূর্ণ করবে আমাদের সামনে? জিকা কিন্তু এবার আমরা পাচ্ছি, এটা সত্য, কিন্তু জিকা কিন্তু আরও অনেকদিন ধরে আছে, কিন্তু এটা ওভাবে আইডেন্টিফাই হয়নি। হয়তো এটা খুব অল্প সময়ের মধ্যে জিকা ভাইরাসের যে সংক্রমণটা, এটা খুব দ্রুত পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে বা আমরা টেস্ট করছি না। জিকার ক্ষেত্রে যে লক্ষণগুলি মেইনলি হচ্ছে জ্বর হয়, তারপর র্যাশ হয়, মাথা ব্যথা করে, জয়েন্ট পেইন হয়, সবগুলো চিকনগুনিয়া বা ডেঙ্গুর সাথে মিলে। একটা জিনিস শুধু মানে সাবধানতার বিষয় হচ্ছে প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে, কারণ হচ্ছে যে মানে এই ভাইরাসটা কিন্তু মা থেকে গর্ভর যে বাচ্চাটা তৈরি হচ্ছে ওখানে কিন্তু চলে যেতে পারে, মানে ফিটাসটাও ইনফেকশন হতে পারে, তাহলে সেক্ষেত্রে ফিটাসটা লস হওয়ার একটা চান্সেস থাকে। তো জিকার ক্ষেত্রে সাবধানতার বিষয় শুধুমাত্র এটা, যে প্রেগনেন্সিতে যদি আমরা জিকা ভাইরাস শনাক্ত করি তাহলে এটার ট্রিটমেন্ট এবং এটার যে পরবর্তী ম্যানেজমেন্টটা আমাদের ওই থিং করতে হবে যে তার বাচ্চা যে গর্ভে আছে সে আক্রান্ত হয়েছে কিনা, হলে তার কিন্তু ডেভেলপমেন্টাল সমস্যা হবে, হয়তো আর্লি অ্যাবর্শন হয়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা থেকেই যায়। সুতরাং জিকার ক্ষেত্রে শুধুমাত্র আমাদের চিন্তা ভাবনার বিষয় হচ্ছে প্রেগনেন্ট লেডিরা যাতে জিকাতে আক্রান্ত না হয় বা তার থেকে সেফ থাকে, এটা আমাদের দেখতে হবে। ডেঙ্গুর ক্ষেত্রে আমরা যেটা বলি, ডেঙ্গুতে আপনার কমপ্লিকেশন হয়ে মারা যাওয়ার হার বেশি। আমরা বলি যে ডেঙ্গু এক্সটেন্ডেড সিনড্রোম, ডেঙ্গু শক সিনড্রোম, সবার হয় না, কারো হয়, কিন্তু যাদের হয় তাদের খুব সিভিয়ার কেস হয়, যেমন আইসিইউতে ভর্তি করা লাগে, অনেক প্রেশার লো হয়ে যায়, পেশেন্টের এই ব্রেনে এফেক্ট করে, লিভার এফেক্ট করে, মাল্টি অর্গান এফেক্ট হয়, তখন আমরা মাল্টি অর্গান ফেলিওরের পেশেন্টগুলো মারা যায়, সেপসিসে পেশেন্টগুলো মারা যায়, শকে পেশেন্টগুলো মারা যায়। ডেঙ্গুর ক্ষেত্রে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে ওয়ার্নিং সাইনগুলো সবাইকে জানতে হবে, যে কখন আমি দ্রুত হসপিটালে যাব, কখন দ্রুত আমি চিকিৎসকের কাছে যাব, সেই লক্ষণগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এটা দেখা মাত্র আমাদের হসপিটালে যেতে হবে। এটা আমাদের ডেঙ্গুর ক্ষেত্রে খুব করণীয়। আর চিকনগুনিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, হসপিটালে অ্যাডমিশন কিন্তু অনেক কম বা প্রয়োজনও নেই, কিন্তু এই যে লং টার্ম সিকুয়েলি তাকে কিন্তু অনেক দিন ভোগাবে, তার কার্যক্ষমতা অনেক কমে যাবে, সে যে অফিস করতো, পরিশ্রম করতো, যে হার্ড ওয়ার্ক করতো, সেগুলো সে করতে পারবে না, মানে ওয়ার্ক লস হবে অনেক বেশি আমাদের চিন্তাভাবনার মধ্যে আর কি। নিশ্চয়ই আমরা এ নিয়ে আরও কথা বলবো ছোট্ট একটি বিরতির পর। দর্শক, নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম চট্টগ্রাম নগরে ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব নিয়ে। এই বিষয়ে নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন চট্টগ্রাম মেডিকেলের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রব মাসুম, এবং চট্টগ্রাম এই মুহূর্তে যোগ দিয়েছেন চট্টগ্রাম জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব ডক্টর সুশান্ত বড়ুয়া। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রথমে একটু সুশান্ত বড়ুয়া, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আমরা কথা বলছিলাম জিকা, চিকনগুনিয়া এবং ডেঙ্গু নিয়ে। তো আপনি যেহেতু শিশুদের নিয়ে কাজ করেন, তো এই রোগগুলোতে আসলে শিশুদের ঝুঁকিটা আসলে কতটুকু?
ডেফিনেটলি আপনি জানেন শিশুরা যেহেতু একটা প্রান্তিক বয়সের রোগী এবং তাদের অনেক শিশু তারা নিজেদের কষ্টের কথা এক্সপ্রেস করতে পারে না, তাদের কী কষ্ট হচ্ছে। একটা অ্যাডাল্ট পেশেন্ট যেভাবে তার ব্যথা বেদনা বা জ্বর আসার আগেই সে নিজেকে বলতে পারে যে আমার শরীর খারাপ হচ্ছে, অনেক শিশুরা তো জানে না। ইনফ্যান্ট বা 1 বছরের নিশ্চয়ই শিশু যারা আছে তারা তাদের যে কমপ্লেইন তারা কিন্তু এক্সপ্রেস করতে পারে না। কাজেই তাদের যে কমপ্লেইন সেটা আগেভাগে আমাদেরকে যারা সচেতন অভিভাবক আছেন তাদেরকে আমরা বলবো, যখনই কোনো রকম তাদের একটু অস্বাভাবিক লক্ষণ দেখবেন বা অরুচি হচ্ছে অথবা বাচ্চা একটু ইরিটেবল হয়ে উঠছে, তখনই বুঝতে হবে তার কোনো না কোনো সমস্যা হচ্ছে। ফলে তাকে খুব টাইমলি চিকিৎসকের কাছে নিয়ে যাবে। এবং যেহেতু তারা শিশু, অসহায়, এক্সপ্রেসিভ পাওয়ার তাদের কম তুলনামূলক করতে, সেই জন্য তারা অনেক বেশি ঝুঁকিতে থাকে। একটু আপনাকে বলতে, জ্বর হলে শিশুদের আসলে করণীয়গুলো কি কি, যদি কি করণীয় বলতেন? প্রথমত আমরা তো এটা অভিভাবকদেরকে আমরা যেটা বলি যে আপনার শিশুর যদি জ্বর হয়, যে কোনো জ্বরে হোক, আপনি তাকে বারে বারে স্পঞ্জিং করবেন এবং তার চিকিৎসকের যে ব্যবস্থাপত্র মতে যে প্রদত্ত প্যারাসিটামল সিরাপ সেটা 6 ঘন্টা পর পর অথবা 8 ঘন্টা পর পর খাওয়াতে থাকবেন। কিন্তু এই 6 ঘন্টা এবং 8 ঘন্টার মাঝামাঝি হঠাৎ যেন জ্বর বেড়ে যেতে না পারে, সেই জন্য আমরা বারবার স্পঞ্জিংয়ের উপর অর্থাৎ কুসুম গরম জলে একটা গামছা ভিজানো আদা মসৃণ অবস্থায় তাকে বারে বারে আপনারা গা মুছে দেবেন, যাতে হঠাৎ করে জ্বর বেড়ে যেয়ে বাচ্চা অসুবিধায় না পড়ে। যেমন অনেক সময় সাডেন রাইজ অফ টেম্পারেচার হলে কিছু ইনফ্যান্ট পিরিয়ড অথবা 5 বছরের নিচে শিশুরা খিঁচুনিতে পর্যন্ত আক্রান্ত হতে পারে। আর আপনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, যে কোনো ভাইরাস ফিভার তো বটেই, স্পেশালি ডেঙ্গু, চিকুনগুনিয়া, এগুলোর কিছুটা নিউরোলজিক্যাল ফেনোমেনও থাকে। যেমন চিকুনগুনিয়াতে সেটা সম্ভাবনা থাকে যদি কোনো শিশু যদি অস্বাভাবিক আচরণ করে, সাধারণ জ্বরের চেয়ে যদি অস্বাভাবিক আচরণ করে, অথবা তারা যদি একটু হঠাৎ যদি খিঁচুনিতে আক্রান্ত হয়, এই যে হঠাৎ খিঁচুনিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাই কিন্তু সাডেন রাইজ অফ টেম্পারেচার। সেই জন্য আমরা বলি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অর্থাৎ স্পঞ্জিং করে দেবেন। আরেকটা বিষয় আমরা কথা বলছিলাম ডক্টর আব্দুল মোহাম্মদ রবের কাছেও আমরা আসলে জেনেছি, সেটা আপনার কাছেও জানতে চাই যে সম্প্রতি আইইডিসিআর জরিপে চট্টগ্রামকে জিকা, চিকুনগুনিয়া এবং ডেঙ্গু এই 3টার কিন্তু উচ্চ ঝুঁকিপূর্ণ আসলে ঘোষণা করা হচ্ছে। সেই আপনার আসলে মতামতটা কি? এটা আপনি সংবাদকর্মী হিসেবে জানেন যে আমরা সচেতন সকল নাগরিক জানি। ইতিমধ্যে একটা পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত, চট্টগ্রামের 5টা জোনকে কিন্তু রিস্কি জোন ঘোষণা করা হয়েছে, যেটা ব্রেটিউ ইন্ডেক্স বা বিআই ইন্ডেক্স হিসেবে আমরা যেটা বলি। অর্থাৎ এই সমস্ত এরিয়াতে যেমন আগ্রাবাদ, হালিশহর, পাহাড়তলি, ওয়ারেন্ডিয়াম রোড এবং আরেকটা হলো কি সম্ভবত নাম মনে পড়ছে না, চট্টশ্বরী রোড, এই 5টা জোনকে কিন্তু রেড জোন ঘোষণা করছে। অর্থাৎ হাইলি রিস্ক ফর মস্কুইটো বর্ন ডিজিজ, স্পেশালি এই যে ডেঙ্গি এবং চিকুনগুনিয়া। এখন যেহেতু আপনারা সকলেই জানেন যে বর্তমান সিজনে প্রায় 2/3 অফ দ্য ভাইরাল কেস, প্রায় 60 to 70% ভাইরাল কেস কিন্তু আপনার চিকুনগুনিয়ার দিকে যাচ্ছে চট্টগ্রাম শহরে। কিন্তু আমরা আইডিসির যে সার্ভেটা করেছে ওখানে বিআই ইন্ডেক্স মোর দেন 20, যেখানে থাকা উচিত, অর্থাৎ একটা লো রিস্ক বলতে আমরা বুঝি লেস দেন 5% বিআই ইন্ডেক্স হলে আমরা বলি লো রিস্ক, আর সেখানে মোর দেন 20% এই বিআই ইন্ডেক্স। এবং আগ্রাবাদ এলাকায় আমরা দেখেছি 134.62। সেটাও মানে ফলে এই উচ্চ ঝুঁকি সম্পন্ন এরিয়াগুলোকে আলাদা করে লোকেট করে যারা মস্কিটো নিধনের দায়িত্বপ্রাপ্ত আছে, আমরা জানি যে আমাদের মস্কিটো নিধনের জন্য দায়িত্বপ্রাপ্ত হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তো আমি বলবো যেটা এই উচ্চ ঝুঁকিগুলো চিহ্নিত যেহেতু হয়েছে, আইডিসিআর কর্তৃক সরকারের রিকমেন্ডেড বডির এটা চিহ্নিত করেছে। এখন আমাদের এখন সিটি কর্পোরেশনের যিনি একজন ডক্টর আছেন, মেয়র কিন্তু ডক্টর, ফলে এটা খুব পজিটিভ যে আশাপ্রদ দিক, উনি অত্যন্ত সেন্সিটিভ হবেন এই বিষয়ে আমরা আশা করি এবং প্রত্যাশা রাখি তিনি তার উপযুক্ত ব্যবস্থা নেবেন। আমার পরামর্শ থাকবে একজন সেন্সিটিভ মেয়র হিসেবে তিনি প্রয়োজনে তিনি তো একটা লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার, অনেকদিন যাবত আমাদের কাছে একটা পরামর্শ আছে, আমরা সকলেই বলছি যদি লোকাল গভর্নমেন্ট এনাফ মনে না করেন, ইনএফিশিয়েন্ট মনে করেন, অবশ্যই তিনি চাইলে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ সরকারের যে কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা আছে তাদের সহযোগিতা নিতে পারেন এবং সেটা সঙ্গত। সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। একটু আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রবের কাছে একটু জানতে চাই, এই যে এত ভাইরাস রোগী বিভিন্ন হাসপাতালে, সরকারি বেসরকারি হাসপাতালে যাচ্ছেন, ছুটে যাচ্ছেন, সক্ষমতা আসলে কতটুকু আমাদের এইসব হাসপাতালে?
ধন্যবাদ আপনাকে। আপনারা দেখেছেন কোভিডের সময় বিশেষ করে দেখেছেন যে আমাদের সক্ষমতার যে ঘাটতিটুকু ছিল প্রথম থেকেই, সেটা হয়তো পরবর্তী সময়ে আমরা সবার প্রচেষ্টা এটা আমরা সামাল দিতে পেরেছিলাম। কিন্তু আমাদের দেশের জনসংখ্যার যে হার, আপনার 18 কোটির বেশি জনগণ, আর যদি ভাইরাল ফিভার যদি এই হারে কোথাও কোনো একটা এরিয়াতে বাড়তে থাকে, তাহলে আমাদের যে ক্যাপাসিটি গভর্নমেন্ট এবং প্রাইভেট সেটা কিন্তু ওভারলোডেড হয়ে যাবে, এটা কিন্তু এক্সট্রিম পর্যায়ে চলে যাবে। তবে আশার কথা হচ্ছে সবাইকে কিন্তু অ্যাডমিশন করা লাগছে না। আপনাকে অবশ্যই এখানে কারা অ্যাডমিশন পেতে পারে বা কারা অ্যাডমিশন নিবে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে অ্যাডমিশন দিতে হবে। অনেকেই আছে যে বাচ্চা একটু অসুস্থ হলেই তার হয়তো সক্ষমতা আছে দেখে সে একটা প্রাইভেট হসপিটালে একটা কেবিন বুক করে চলে যাচ্ছে, কিন্তু আসলে কি তার অ্যাডমিশনটা প্রয়োজন ছিল কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। একজন চিকিৎসক হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা এটাকে ক্ল্যারিফাই করা যে কার অ্যাডমিশন লাগবে, তাহলে আপনি লোডটা কমাতে পারবেন। কিন্তু যার অ্যাডমিশন লাগবে না তাকে যদি আপনি ভর্তি করে ফেলেন, তাহলে যার আসলে ইমিডিয়েটলি একটা, যেমন ডেঙ্গু যদি শক সিনড্রোম নিয়ে আসে, ডেঙ্গু এক্সটেন্ডেড ডেঙ্গু সিনড্রোম নিয়ে আসে, তাহলে তাকে যে ইমার্জেন্সি একটা ট্রিটমেন্টের আওতায় হসপিটালাইজ করতে হবে, তাহলে তো সে সিটটা পাবে না। কারণ আপনি তো রাতারাতি হসপিটাল তৈরি করতে পারবেন না, আপনাকে লজিস্টিক থেকে শুরু করে আপনাদের যে জনবল থেকে শুরু করে সব কিছু তো আপনি একদিনে করা পসিবল না। তাহলে যেই পরিস্থিতি হচ্ছে, যদি আমরা এটাকে মহামারী বলতে পারি বা যে কোনোভাবে এটাকে আইডেন্টিফাই করি না কেন, আমাদের অবশ্যই উচিত হচ্ছে অ্যাডমিশন ক্রাইটেরিয়া সেট করা, যাতে সত্যিকারের যাদের অ্যাডমিশন প্রয়োজন, যাদের সুচিকিৎসার প্রয়োজন এই মুহূর্তে, তাদেরকে আমরা ভর্তি করি। এইখানে একটা বিষয় একটু জানতে চাই। আমাদের প্রতিবেদনে আমরা আসলে দেখছিলাম যে সরকারি ভাবে চিকুনগুনিয়া টেস্টের কোনো সুযোগ নেই, মানে এই বিষয়ে এটা কেন একটু আমি যদি জানতে চাই। আসলে চিকুনগুনিয়া টেস্টে যদি আমরা ইমিডিয়েটলি আইডেন্টিফাই করতে হয় তাহলে একটা পিসিআর টেস্ট করতে হয়। কোভিডের সময় আমরা যেরকম করছিলাম RT-PCR টেস্ট, তো এটা কিন্তু সব জায়গায় নেই, গভর্নমেন্টের সব জায়গায় নাই, এটার জন্য আলাদা কিট লাগে, এই কিটগুলো অনেক দামি। তো যদি সরকার যদি আপনাকে বিনামূল্যে দিতে হয় তাহলে এখানে হয়তো অনেক বেশি পরিমাণে অর্থের প্রয়োজন হতে পারে। আর প্রাইভেটগুলোতে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে ওরা শুরু করেছে, তাও কিন্তু দামের জন্য অনেক পেশেন্ট এটা করতে পারছে না। তো সরকারিভাবে যদি স্বল্প মূল্য করা যেত পিসিআর টেস্টটা, তাহলে কিন্তু আমরা আইডেন্টিফিকেশনটা আরও তাড়াতাড়ি হতো, আমরা একজ্যাক্ট সিচুয়েশনটা আমরা বুঝতে পারতাম। আর অ্যান্টিবডির মাধ্যমে যে টেস্টটা, এটা হয়তো স্বল্প মূল্যের, কিন্তু সেটা তো আপনি 7 দিনের আগে কনফার্ম করতে পারছেন না। অ্যান্টিবডি তৈরি হইতে আপনার 7 দিন চলে যাচ্ছে, তো 7 দিন পরে অনেক রোগী কিন্তু আবার কিউর হয়ে যাচ্ছে, তাহলে তার টেস্টের প্রয়োজনীয়তা থাকছে না। আপনি যদি এপিডেমিওলজিক্যালি চিন্তা করেন যে আমি জানবো যে আমাদের হারটা কেমন বা এটার প্রভাব বিস্তার কোথায় বা কোথায় বেশি হচ্ছে বা কেন হচ্ছে, এটা যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই আর্লি 2-3 দিনের মধ্যে আমাদের পিসিআর টেস্টগুলো করতে হবে। এবং এটা কিন্তু একটু মানে মেকানিক্যালি বা ফাইন্যান্সিয়ালি একটু হয়তো কম্পারসনের জন্য। এই ক্ষেত্রে তাহলে বলা যায় যে মানে চিকুনগুনিয়া নির্ণয়ের কিন্তু মানে হারটা সেটা কিন্তু নেই। আমি ডক্টর সুশান্ত বড়ুর কাছে একটু জানতে চাই যে সরকারের কাছে কিন্তু সঠিকের কোনো পরিসংখ্যান নেই যে কি পরিমাণ চিকুনগুনিয়া আক্রান্ত হচ্ছে। তো এই টেস্টের ব্যাপারে আপনি আসলে একটু যদি মন্তব্য দিতেন। আমি মনে করি সরকার একটা স্টেট, তার রেসপন্সিবিলিটি অনেক হাই, এবং যেটা একটা প্রাইভেট অর্গানাইজেশনের পক্ষে যেটা সম্ভব না, সেটা কেবলমাত্র যদি সম্ভব সরকারের পক্ষেই সম্ভব। সরকার আমাদের, যদি আমরা যেহেতু একটা রেসপন্সিবিলিটির প্রশ্ন আছে, স্টেট রেসপন্সিবিলিটি এটা একটা মৌলিক, আমাদের যে স্বাস্থ্য সেবাটা একটা মৌলিক খাত। আমি মনে করবো যে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ করে, যেহেতু চিকুনগুনিয়া এখন আর নতুন কোনো ডিজিজ না, এটা একসময় সেই 1952 সালে তানজানিয়াতে আবিষ্কার হলেও বাংলাদেশে তো এসে গেছে। তো কাজে আমাদের বেশ কয়েক বছর যাবত আমরা দেখতে পাচ্ছি চিকুনগুনিয়া খুব প্রিভালেন্ট, মানে অর্থাৎ অ্যাভেইলেবল এখানে হচ্ছে সিজনে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় চিকুনগুনিয়া এই কারণে যে যখনই চিকুনগুনিয়া হচ্ছে, অর্থাৎ আপনি যেই কথাগুলি বলছিলেন ডেঙ্গু, জিকা এবং চিকুনগুনিয়া যদিও বা মরণ ব্যাধি নয়, খুবই রেয়ারলি এখানে খুব ফ্যাটাল মানে মর্টালিটি ঘটে, কিন্তু এটার সাথে যদি আদার্স যে ডেঙ্গিয়ান আদার্স ভাইরাসের সংযুক্তি আছে, ফলে এই গুরুত্ব বিবেচনায় আমি মনে করব সরকারের পক্ষে সম্ভব, সেটা অবশ্যই এই স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করা সম্ভব। বৃদ্ধি করে এটা তো একটা ডিসিশনের ব্যাপার। আমি যদি জনগণত্ব বুঝি যে কোটি টাকা তো একটা বিভাগের জন্য কোনো ব্যাপার না, অন্তত বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় পর্যায়ে RT-PCR টেস্টের ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। আপনি ভাবুন যে এত বড়, মানে আমরা অনেক, আমাদের সম্পদের কিন্তু কোনো অপ্রতুলতা নাই, শুধু ম্যানেজমেন্টের সমস্যা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমরা অনেক বেশি সম্পদশালী, কাজেই আমরা যদি ওয়েল ম্যানেজমেন্টের আন্ডারে স্টেট রেসপন্সিবিলিটি যদি আমরা বিয়ার করি, ফিল করি, তাহলে RT-PCR সরকারের পক্ষে অসম্ভব এটা আমি কোনোভাবেই মনে করি না। এটা শুধু সেন্সিটিভলি, সংবেদনশীলতার সাথে বিবেচনা করতে হবে যেন আমাদের শিশুরা, এই যে এখন শিশুদের যে প্রায়োরিটি, সেটা অবশ্যই সরকারের বিবেচনায় স্বাস্থ্য বিভাগে থাকা দরকার, এবং স্বাস্থ্য বিভাগ থেকে অবশ্যই সরকারকে সেটা বোঝাতে হবে। এবং সেক্ষেত্রে
এই যে আমরা যে শহরে বসবাস করি, চট্টগ্রামের যে মাননীয় মেয়র, তিনি যেহেতু একজন চিকিৎসক এবং পলিটিশিয়ান, আশা করি তিনি যদি একটু মুভ করেন এই চট্টগ্রাম নগরের যে গুরুত্ব বিবেচনায় এবং বন্দর নগরী, অনেক গণবসতিপূর্ণ কাজে এখানে আরটিপিসিআর ব্যবস্থা সরকারি পর্যায়ে করা সম্ভব। নিশ্চয়ই সিটি কর্পোরেশনের যে দায়বদ্ধতা সেটা নিয়ে আমরা বিরতির পর কথা বলবো। ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি। দর্শক, নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা কথা বলছিলাম নগরের ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব নিয়ে। আমাদের সাথে কথা বলতে যোগ দিয়েছেন দুইজন অতিথি। আমরা শুরুতেই একটু যেতে চাই ডাক্তার সুশান্ত বড়ুয়ার কাছে। আমরা আসলে বলছিলাম যে জ্বরের প্রাদুর্ভাবের কথা, তো জ্বরের প্রাদুর্ভাবের এগুলো প্রতিরোধে কার কি দায়বদ্ধতা রয়েছে একটু যদি বলতেন। দেখুন, এই যে আমরা তো আলোচনা করছি একটা মানে মশাবাহিত রোগ নিয়ে, ফলে এই মশাবাহিত রোগ মানে এইটা প্রিভেনশন, একটা মানে প্রতিরোধ করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বর হলে কী করণীয় সেটা আমাদের চিকিৎসকরা আছেন, সেটার অ্যাভেলেবিলিটি আছে, ফেসিলিটিসটা। কিন্তু আমরা যদি মশক এই নিধন কার্যক্রম জোরদার করতে পারি, মশা যদি আমাদেরকে না কামড়াইতে পারে, তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে মুক্তি পাবো। যেমন ব্যক্তিগত পর্যায়ে কিছু সচেতনতা আছে, আর কিছু ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ আছে। আমি প্রথমত ব্যক্তিগত পর্যায়ে আমরা হাউস হোল্ডে যারা বসবাস করি, ব্যক্তিগতভাবে আমরা যেটা করতে পারি, আমাদের যে এই অর্থাৎ আমাদের জানালা, ডোরস, এগুলিতে আমরা কিছু স্ক্রিনিং নেটস, মস্কুইটো স্ক্রিনিং নেটস পাওয়া যায়। সেটার জন্য আমরা ভেন্টিলেশন বজায় থাকবে, কিন্তু মশা ঢুকতে পারবে না। এই ব্যবস্থাগুলো আমাদের প্রত্যেকটা বাসায় প্রথমত এনশিওর করতে হবে। তারপরে আমাদের বাসাবাড়ির আশেপাশে যেই এখন সকলেই জানে যে টায়ার বা ডাবের খোসা, অথবা যারা নির্মাণাধীন বিল্ডিং, যারা ভবনের যারা মালিক আছেন, তারা এই নির্মাণাধীন ভবনের যে হোল, বিশেষ করে আপনি দেখবেন যে লিফটের যে হোল, এটা দীর্ঘদিন ভবন তুলে ফেলেছে কিন্তু লিফট লাগায় নাই, লিফটটা দীর্ঘদিন আনডান করে রেখেছে। এই যে লিফটের হোলের তলায় যে পানি আছে, এটা আনটাস্ট, এবং এটা কিন্তু কোনো রকম ওয়াশ করা হয় না, অথবা কোনো পরিচ্ছন্নতা কর্মী ওখানে পৌঁছায়ও না। এইটা কিন্তু আমরা দেখেছি যে একটা বড় সোর্স অফ এডিস লার্ভা। সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের দায়বদ্ধতা কাজে, হ্যাঁ, এটা গেল একটা হাউস হোল্ড পর্যায়ে। আর সিটি কর্পোরেশন অবশ্যই এখানে যেহেতু একটা দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, এবং তাদেরকে অবশ্যই এখানে আধুনিক পদ্ধতি যা যা আছে সেটা প্রয়োগ করতে হবে। যেমন সাধারণভাবে তারা কিছু মশক নিধনের জন্য কিছু, আমরা জানি কিছু ফগিং করে থাকে, ফগিং প্রক্রিয়ায় কিছু, কিন্তু তাদেরকে ওরা সকলেই জানে যে ফগিংটা কোন সময় করতে হবে। আমরা জানি যে ফগিং পিরিয়ড হইতে হবে যে উইন্ডো পিরিয়ড যাকে বলা হয়, অর্থাৎ এই যে গোধূলির যে সূর্য ডুবার যে আগের যে 2 ঘন্টা এবং সূর্য ওঠার আগের যে 2 ঘন্টা, সূর্য ওঠার আগের 2 ঘন্টা তো আমাদের এটা ইমপ্র্যাকটিক্যাল কিছুটা, কিন্তু প্র্যাকটিক্যাল যেটা, আমরা যদি এই মশক নিধনের জন্য যেই ওষুধ আমরা ছিটাই, সেটা যদি আমরা ওই যে উইন্ডো পিরিয়ড অর্থাৎ ফগিংটা যদি আমরা এই সূর্য ডুবার আগের 2 ঘন্টাকে বেছে নিই, তাহলে সংখ্যাধিক মশক নিধন হবে। সেটা অবশ্যই কার্যকর মেডিসিন হইতে হবে। দীর্ঘদিন আমরা মেডিসিন কাজের না, অকার্যকর ইত্যাদি আমরা শুনতে চাই না। যেহেতু এখন আমি বারবার জোর দিতে চাই, একজন ডক্টর আছেন, একজন চিকিৎসক আছেন আমাদের সিটি কর্পোরেশনে, তিনি অবশ্যই এটা জানেন কোনটা কার্যকর কোনটা কার্যকর না, কোথায় কার্যকর মানে ওষুধ পাওয়া যায় সেটা উনি আমদানি করবেন, সে ব্যবস্থা নেবেন। তার পাশাপাশি এখানে কিন্তু আবার কিছু বায়োলজিক্যাল কিছু প্রিভেন্টিভ মেজার আছে, যেটা আমরা যেমন এই এডিস মশা ধ্বংস করবার জন্য ওই রকমের একটা প্ল্যান্টেশন করা আধুনিক, এটা অনেক গবেষণায় আছে। তারপরে কিছু মাছের চাষ আছে যেগুলি এই নালা নর্দমায়, অর্থাৎ এই এডিস মশা খেয়ে ফেলে, এগুলোকে বায়োটেকনোলজি বলা হয়, আধুনিক টেকনোলজি। সেইটা এবং ওইটা দুইটার পাশাপাশি যদি জোর দেওয়া হয়, এবং সেটা অবশ্যই বৃষ্টি হওয়ার ওই যে আগের পরের 15 দিন যদি এটা জোর দেওয়া হয়, কারণ বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমরা আশা করব সিটি কর্পোরেশন এই বিষয়গুলো আসলে নজর দেবেন। আমরা একটু কথা বলতে চাই ডাক্তার আব্দুর রবের সাথে, ওনার কাছে একটু জানতে চাই পুরো বিষয় আসলে ম্যানেজমেন্ট করার জন্য স্বাস্থ্য বিভাগের একটা দায়বদ্ধতা আছে, এই বিষয়ে আপনার মতামতটা কি যদি বলতেন। অবশ্যই দায়বদ্ধতা আছে, যেহেতু স্বাস্থ্য বিভাগ আমাদের একটা স্বাস্থ্য একটা মৌলিক অধিকারের অংশ। জনগণের যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় স্বাস্থ্য বিভাগ এগিয়ে আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। তো ম্যানেজমেন্ট আমরা যেটা বলি আর কি সবসময়, আমি বিনয়ের সাথে বলতে চাই, সেটা হচ্ছে কিছু টেকনিক্যাল প্রবলেম আমরা সবসময় ফেস করি আমরা হসপিটালে যখন কাজ করি। যেমন একটা হসপিটাল কিন্তু সে অটোনোমাস না, মানে আমি চাইলেই কোনো কিছু ক্রয় করতে পারি না।
যেমন ধর আমার জেনারেল হাসপাতাল বা চিটাগাং মেডিকেল কলেজ যদি চিন্তা করে, ওনার কাছে পিসিআর মেশিন আছে, এক্সপার্ট আছে, আমার সব কিছু রেডি করা আছে, আমি শুধু কিট কিনলেই আমি জনগণকে সার্ভিসটা দিতে পারবো। কিন্তু লোকাল অথরিটি এই ধরনের ক্রয়ের ক্ষমতা রাখে না, তাকে বাইরে উপরে লিখতে হয়, লেখার পরে ওখান থেকে যদি আসে তাহলে উনি পাবে, তাহলে উনি টেস্টটা করতে পারবে। এই যে একটা দীর্ঘসূত্রিতা বা সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতাহীনতা, এটাই আমরা লক্ষ্য করি, আমরা চিকিৎসকরা লক্ষ্য করি যে এটাই আমাদের ম্যানেজমেন্টের মূল সমস্যা। আপনি যখন একটা হসপিটাল চালাবেন, একটা ওটি করতে যাবেন, কোনো একটা মেশিন নষ্ট হয়ে যাবে, ওটা যদি আপনি রিপ্লেস না করেন ইমিডিয়েটলি, কাল থেকে ওটি বন্ধ। কিন্তু লোকাল অথরিটি চাইলে সেটা ইমিডিয়েটলি রিপ্লেস করা বা মেরামত করার ক্ষমতা রাখে না। এই যে ফাইন্যান্সিয়াল ডেলিগেশন অফ পাওয়ার, ফাইন্যান্সিয়াল এবং প্রশাসনিক এই যে ডেলিগেশনটা নাই, এটা কিন্তু আমরা মনে করি সবসময় এটাই একটা বড় বাধা হিসেবে কাজ করে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে। আপনি একজন ফিজিশিয়ানকে আপনি ওখানে দিলেন, 200 ডক্টর ছিল কোভিডের সময় আমার হসপিটালে, জেনারেল 200 ডক্টর, 400 নার্স, এবং এই যে এতগুলো মানুষ যদি আমরা থাকতাম, আর সাথে যদি আমাকে পিসিআর টেস্টের ফ্যাসিলিটি না দিতেন, যদি আমাকে আইসিইউর ফ্যাসিলিটি না দিতেন, তাহলে কি আমি মানুষকে সার্ভিস দিতে পারতাম? আমার এক্সপার্টিসটা কোথায় কাজে লাগছে? যদি আমি লজিস্টিক না পাই, আমি যদি ইমিডিয়েটলি সব সার্ভিসটা এনশিওর করতে না পারি, তাহলে তো আমি সার্ভিসটা দিতে পারবো না। তো এই জন্য চিকিৎসকদের উপর দোষটা পড়ে যে চিকিৎসাহীনতার জন্য চিকিৎসকরা দায়ী। আসলে কি তাই? আমরা কিন্তু সবসময় এই কথাটাই বলে থাকি যে হেলথ ম্যানেজমেন্ট, আপনি যখন বাইরে একটা হসপিটালে যান, আপনি চিকিৎসককে এটা কিন্তু জেনে যান না। আপনি জানেন যে ওই হসপিটাল ভালো ম্যানেজ করে, বাইরে ওরা ম্যানেজমেন্ট, হেলথ ম্যানেজমেন্টে তারা সেরা। কোন চিকিৎসক দিয়ে আপনাকে চিকিৎসা করবে আপনি কিন্তু চিকিৎসক সম্বন্ধে জানেনও না, বুঝেনও না, বা তার ক্যারিয়ার কি এটা জানেন না। কিন্তু আপনি এটা জানেন যে দে আর গুড ম্যানেজার, আমি গেলে ওখানে আমি একটা প্রপার গাইড এবং ট্রিটমেন্ট পাবো। এটাই আমাদের এনশিওর করা হয়ে ওঠে না যে আপনি আস্থাটা আমরা দিতে পারছি না যে আপনি আসা মাত্র আপনাকে আমরা সব সার্ভিস এনশিওর করতে পারবো, আপনার ডায়াগনোসিস করব, আপনাকে ট্রিটমেন্ট দেবো, আপনার যদি হায়ার ফ্যাসিলিটিস লাগে ওখানে আমরা ইমিডিয়েটলি আপনাকে রেফার করব। এই ধরনের ফ্যাসিলিটিস যে একটা সংযোগ, এই সংযোগটা আমাদের তৈরি করতে হবে ইমিডিয়েটলি, নাহলে আমাদের রোগীরা কিন্তু দেশের বাইরে যেতেই থাকবে। এই বিষয়ে আপনার বক্তব্যটা শুনবে একদম খুব কম সময়, 1 মিনিটের মধ্যে। আমি অবশ্যই ওনার সাথে একমত। আমি মনে করি যে এই আমাদের যে ম্যানেজমেন্ট, সেটা অবশ্যই চেঞ্জ করতে হবে, এবং যেখানে যেখানে সম্ভব একটা মিনিমাম একটা সার্টেন লেভেলের অটোনমি তাদেরকে দিতে হবে ইমিডিয়েট ম্যানেজমেন্টের জন্য। এবং সেটা এখন এই যে মশক নিধনের জন্য আমি সিটি কর্পোরেশনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে দপ্তর আছে, স্বাস্থ্য বিভাগ আছে, এখন যে কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলো সিভিল সার্জন থেকে আদার্স যেগুলি স্বাস্থ্য বিভাগীয় অফিস, তেনারা কিন্তু শুধু রিপোর্টিং বডি, তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তাদেরকে যদি কার্যকরভাবে এই সিটি কর্পোরেশনের সাথে সংযুক্তি করা হয়, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকার একযোগে যদি অ্যাপ্রোচ করে, এটা সম্ভব। এবং এই সাথে একটু বলে রাখি যে আমরা এতক্ষণ যে আলোচনাটা করেছি, এই যে চিকুনগুনিয়া, ডেঙ্গি, এই অল দিস আর ভাইরাল ফিভার। ভাইরাল ফিভারের বেশিরভাগ ক্ষেত্রে কোনো বিপদ ঘটে না টাইমলি যদি চিকিৎসকের কাছে নেন। আর চিকুনগুনিয়া নাম শুনতে ভয়ঙ্কর, তার তো খুব রেয়ারলি আসলে খুব খারাপ পরিস্থিতি হয়। তো শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র যদি অস্বাভাবিক কোনো লক্ষণ দেখেন অথবা যদি খিচুড়ি জাতীয় কোনো কিছু দেন, তখনই শুধু হসপিটালে ভর্তি করার প্রয়োজন আছে, এছাড়া কিন্তু ভর্তির প্রয়োজন পড়ে না। কাজে আপনারা শুধু নাম শুনে আতঙ্কগ্রস্ত হবেন না, সচেতন হলেই যথেষ্ট। ধন্যবাদ ডক্টর সুশান্ত বড়ুয়া এবং ডক্টর আব্দুল মোহাম্মদ রব, আপনাদের দুইজনকেই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।